আজকে যারা যুক্ত হয়েছেন আমাদের নিয়মিত আয়োজন বাংলা টিভি প্রবাস লাইভ আলোচনায়। আজকে এই মুহূর্তে আমার সাথে তিনজন যুক্ত আছেন। আমি একে একে পরিচয় করিয়ে দিচ্ছি। যুক্তরাজ্যের প্রখ্যাত আইনজীবী জনাব ব্যারিস্টার মনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত আছেন। সৌদি আরব রিয়াদ থেকে আমাদের সাথে যুক্ত আছেন জনাব আবুল বশির, সভাপতি প্রবাসী সাংবাদিক ফোরাম। এবং দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার আহমেদ সাইদ, ইমার্জেন্সি বিশেষজ্ঞ। তিনি পূর্বাঞ্চল প্রদেশের দাম্মাম শহরে হেলথ কেয়ার পলিক্লিনিকের চিকিৎসক। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় প্রবাসী স্বাস্থ্য, করোনা চিকিৎসা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমি সেই সাথে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমাদের এই নিয়মিত আয়োজনটি, এই অনুষ্ঠানটি আমাদের বাংলা টিভির ফেসবুক লাইভে, বাংলা টিভির ফেসবুক পেজে দেখতে পারবেন। পরবর্তী সময়ে আমরা আমাদের পরিবেশে যারা আছে সবাইকে আমরা লিঙ্ক দিয়ে দিব এবং আমরাও আমাদের বাংলা টিভি ফেসবুক পেজ থেকে এই অনুষ্ঠানটি দেখতে পারবো। আমি আপনারা যদি একে একে পরিচয় হন, তাহলে আমি সর্বপ্রথম মাইক দিচ্ছি আমাদের যুক্তরাজ্য থেকে প্রয়াত আইনজীবী জনাব ব্যারিস্টার মনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার মনোয়ার, লন্ডনে প্র্যাকটিস করি। বাংলাদেশেও আমি একটা বিশেষ সময় থাকি বছরে। তো আমি সমাজসেবা এবং হিউম্যান রাইটস কাজের সাথে যুক্ত আছি। আজকে বাংলা টিভি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। বাংলা টিভির সৌদি আরব প্রতিনিধিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম দেখার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে। আমি ডাক্তার আহমেদ সাইদ। ডাক্তার আহমেদ সাইদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ সাইদ। আমি সৌদি আরব থেকে বাংলা টিভির আমন্ত্রণে এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছি। এই জন্য আমি বাংলা টিভির কর্তৃপক্ষ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আমার ব্যারিস্টার মনোয়ার সাহেব এবং আমাদের সৌদি আরবের সাংবাদিক আবুল বশির সাহেব আছেন। তো ইনশাল্লাহ আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনায় থাকবো। ইনশাল্লাহ আপনারা উপস্থিত থাকবেন। ধন্যবাদ জনাব ডাক্তার সাইদ। আপনার ভয়েসটি অনেক কম আসে, আপনি একটু চেক করে নেবেন আপনার ভয়েসটি যেন আমরা ক্লিয়ারলি শুনতে পাই এবং আমাদের পাশাপাশি যেন দর্শক শ্রোতা যারা আছেন ওনারা যেন ক্লিয়ারলি শুনতে পান। এবার আমি যাচ্ছি রিয়াদে আমাদের সাংবাদিক পরিষদের সভাপতি জনাব আবুল বশির সাহেব। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি, আমি মোহাম্মদ আবুল বশির, দীর্ঘদিন সৌদি আরবে আছি এবং সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করছি এবং আমার নিজেরই আমার সম্পাদনার একটা পত্রিকা আছে, আমার স্বপ্নের বাংলাদেশ, প্রবাসীদের জন্য এবং দেশেও আমরা আগামী কিছুদিনের মধ্যে করোনার যদি এই অসুবিধা না থাকতো তাহলে আমরা দেশেও এই পত্রিকার মার্কেটিং স্টার্ট করবো ইনশাআল্লাহ। আপনার দোয়া করবেন। আর আপনার যারা শ্রোতা এবং যারা আছেন বাংলা টিভির সব পরিবারকে আমি আমার সৌদি আরব সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ওনাদের এই লাইভ এটা খুব সুন্দর। আমি চাই যে এই সুন্দর লাইভটাকে প্রবাসীদের মধ্যে ওনারা ছড়িয়ে দিবেন এবং বাংলা টিভি প্রবাসীদের, আশা করি এই লাইভের মাধ্যমে সারা প্রবাসীরা বাংলা টিভি সম্পর্কে একটা অভিজ্ঞতা হবে। প্রবাসীদের জন্য বাংলা টিভি কাজ করবেন সৌদি আরব থেকে। জি, ধন্যবাদ জনাব আবুল বশির সাহেব। আমি প্রথমেই, যেহেতু আমাদের এখানে ব্যারিস্টারও আছেন, ডাক্তারও আছেন, সাংবাদিকও আছেন, আমি যেহেতু এই মুহূর্তে আমরা একটা মহামারী করোনা ভাইরাসের প্রভাব বিস্তার করছি, আমরা সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে সারা পৃথিবী জুড়েই। আমি ডক্টর সাইদ, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে জায়গাটিতে আছেন এখানে প্রবাসী বাংলাদেশিরা কি ধরনের চিকিৎসা নিচ্ছেন এবং নিচ্ছেন, সেই সাথে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের প্রবাসীরা আসছেন কিনা? এবং আমরা জানি যে ইতিমধ্যে এই যে 8 রমজান থেকে 20 রমজান পর্যন্ত বেশ কিছু শহরে এই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত লকডাউন শিথিল করা হয়েছে। এর মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশিরাই বিভিন্ন ধরনের দোকানপাট ওনারা খুলেছেন।
এখন এই আগের এই লকডাউন খোলার আগের পরিবেশ আর এখনকার যে পরিবেশটা এর মধ্যে কতটুকু পার্থক্য, কি পরিমাণ রোগী আপনি পাচ্ছেন? জনাব সাইদ, ডক্টর সাইদ। জি, ধন্যবাদ কিবরিয়া ভাই। তো মূলত আসলে আমরা সবাই আজকে এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেই যুক্ত হয়েছি, আমাদের বাংলাদেশের প্রবাসীরা এবং সহ যারা ফেসবুক লাইভ দেখছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা। তো কিবরিয়া ভাই যে প্রশ্নটা করেছেন, আমরা সবাই জানি যে এই কোভিড-19 এই মহামারী আজ সারা পৃথিবী আক্রান্ত। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সারা পৃথিবীর প্রতিটা দেশই এই মহামারীতে আক্রান্ত হয়েছে। তো মূলত সৌদি আরবের প্রেক্ষাপটে যেহেতু আমি এখানে চিকিৎসক হিসেবে কর্মরত আছি, তো মূলত যখনই এই কোভিড এর মূলত ইনফেকশনটা, করোনা ইনফেকশনটা যখন প্রথম চায়নার উহান শহরে দেখা দিয়েছিল, তখন আসলে আমরা কেউ ভাবতেই পারিনি যে আজ এই চায়না থেকে এই ইনফেকশনটা সারা পৃথিবীকে এইভাবে আক্রান্ত করবে। তো এইটা মূলত এখন সৌদি আরবের যে অবস্থা, যখনই এই প্যান্ডেমিকটা ডিক্লেয়ার করলো, তখন সাথে সাথেই কিন্তু এই সৌদি আরবে আমরা এই সৌদি সরকার খুব তড়িৎ সিদ্ধান্ত নিয়ে কিন্তু লকডাউন শুরু করে দিয়েছিল, যেটা সুফল আমরা এখন বর্তমানে আসলে কিছুটা হলেও ভোগ করছি। সুফল এইভাবেই বলবো, কারণ আমরা যদি চিন্তা করি, আমাদের সাথে উপস্থিত আছেন যুক্তরাজ্যের ব্যারিস্টার মনোয়ার সাহেব, উনি যুক্তরাজ্যের যে অবস্থা বা ফ্যাটালিটি আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি চায়নার পরে আমরা দেখতে পারলাম ইটালি, তারপর ফ্রান্স এবং সম্পূর্ণ ইউরোপ এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের যে অবস্থা, টোটাল ফ্যাটালিটিটার তুলনায় আমাদের সৌদি আরবে কিন্তু ডকুমেন্টেড কোভিড-19 ডেথ কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। সেই জন্য এটা কম হওয়ার কারণটা স্পেসিফিকলি এখনো স্ট্যাটিস্টিক্যালি আমরা এস্টাবলিশ করতে না পারলেও, তবে এটুকু বলতে পারি যে সৌদি গভর্নমেন্ট যে নিয়ে টোটাল লকডাউনে চলে গিয়েছিল, আমরা মূলত মার্চ মাস থেকে কিন্তু লকডাউন পুরোপুরি শুরু হয়ে গিয়েছিল এখানে, রমজানের আগে থেকে। যখন এই লকডাউনটা শুরু হলো, সাথে সাথে এখানে ব্যবসা বাণিজ্য, মার্কেট, মল, পাবলিক এরিয়া, পার্ক এবং কর্নিশ গুলো টোটালি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এখানে, পাবলিক মিক্সিং, এবং সেটা ইমপ্লিমেন্ট হয়েছিল খুব স্ট্রংলি। এখানে কিন্তু কোনো দ্বিমত পোষণ করা হয়নি। এটা যেমন ছিল সৌদি নাগরিকদের জন্য, তেমনি আমরা যারা প্রবাসী আছি তারাও কিন্তু এই লকডাউনের আওতাভুক্ত হয়ে গিয়েছিলাম। তো ওই সময় আমরা ঠিক তখন কিন্তু আমাদের এখানে কোভিড এর ইনফেকশন কেস বা ডকুমেন্টেড পজিটিভ কেস কিন্তু অনেক কম ছিল। তো সেই তুলনায় এখন যদি আমরা বিবেচনা করি, আমাদের সৌদি আরবে কিন্তু প্রোগ্রেসিভলি কোভিড এর কেসগুলো কিন্তু এখন আমরা বেশি পাচ্ছি তুলনামূলকভাবে। যেমন আজকেও মিনিস্ট্রি অফ হেলথ থেকে যেটা 6 ঘন্টা আগে যে ব্রিফিং ছিল, ওই ব্রিফিং এও টোটাল ইনফেক্টেড কেসের সংখ্যা প্রায় 1,500-এর ওপরে ছিল, এবং শুধুমাত্র আমাদের ইস্টার্ন প্রভিন্স দাম্মামেই টোটাল প্রায় 300-র কাছাকাছি ইনফেক্টেড কেস ছিল, মানে বিভিন্ন শহর মিলায়। তো এই ইনফেকশন রেট কিন্তু এই তুলনায়, ইনফেকশন রেটের তুলনায় ফ্যাটালিটিটা আলহামদুলিল্লাহ সৌদি আরবে অনেক কম। তো সেটা আমরা বলতে পারি যে এখানে যে চিকিৎসা ব্যবস্থা, এখানে প্রাইমারি লেভেল থেকেই কিন্তু কেসগুলোকে ডিটেক্ট করা হচ্ছে, এবং ডিটেক্ট করার সাথে সাথে কিন্তু প্রাইমারি লেভেল থেকে কিন্তু ট্রিটমেন্টে স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে নেগলিজেন্স বা এখানে কোনো ধরনের ডিলে করার কোনো সুযোগ কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ রাখেনি। এবং অ্যাওয়ারনেস বলতে যা বোঝায়, আমাদের এখানে এই কিছুদিন আগেও আপনারা হয়তো দেখছেন পত্রপত্রিকায় এবং বিভিন্ন জায়গায় এসছে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ থেকে এবং যে আমাদের মোবাইল কোম্পানিগুলো আছে সেখান থেকে প্রায় 10 লক্ষের ওপর মেসেজ কিন্তু এই পর্যন্ত, ওরা মোবাইল মেসেজ অনলি, অ্যাওয়ারনেস মেসেজ এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ মেসেজ, বিভিন্ন সোশ্যাল মেসেজ গুলো কিন্তু ওরা কন্টিনিউসলি প্রচার করে যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, সিকিউরিটি ফোর্সেসরা খুব স্ট্রংলি কিন্তু এই কারফিউ এবং এগুলো ইমপ্লিমেন্ট করছে, যাতে সোশ্যাল মিক্সিং, গ্যাদারিং। একটা ছোট এক্সাম্পল দিব, যেমন এখানে বারবার শপগুলো কিন্তু এখনো বন্ধ। এখানে কিছুদিন আগেও ওই যে কিবরিয়া সাহেব বললেন যে মানে 7 রমজান থেকে খুলেছে, কিছুটা পার্শিয়ালি লকডাউন ওপেন করা হয়েছে 6-7 ঘন্টার জন্য। 9 রমজান থেকে 8 রমজান থেকে 20 রমজান পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা। জি জি, পার্শিয়ালি লকডাউন। এর আগে কিন্তু 24 আওয়ার্স লকডাউন ছিল, আমরা টোটালি ব্লক ছিলাম, পাস ছাড়া কেউ বের হতে পারিনি, খুব এই পজিশনে ছিল। তো আমি যেটা বলবো, সৌদি আরবের কনটেক্সটে সৌদি আরবের স্ট্রং ডিসিশন এবং উইথাউট ডিলে, কোনো ডিলে হয়নি কোনো লেভেলে, এবং এটার এবং যে প্রাইমারি লেভেল থেকে আমরা যে সর্দি, কাশি, জ্বর সিমটম গুলো পাওয়ার সাথে সাথে শুধু সরকারি
পর্যায়ে না, বেসরকারি পর্যায়ে আমরা যারা কাজ করছি ওদের কাছেও কিন্তু হেলথ মিনিস্ট্রি থেকে একটা ক্লিয়ার গাইডলাইন ছিল যে আপনারা ইরেসপেক্টিভ অফ দি স্ট্যাটাস, ইভেন ইরেসপেক্টিভ অফ লিগ্যাল স্ট্যাটাস, এখানে কিন্তু আমরা জানি, যেটা সবাই জানি আমরা, যে অনেক অবৈধ বাংলাদেশি আছেন যাদের একামা রেসিডেন্স পারমিট অলরেডি এক্সপায়ার হয়ে গিয়েছে। ওরাও কিন্তু কিং এর একটা রয়্যাল অর্ডারের আওতায় এনে কিং বলেছে যে আন্ডার রয়্যাল অর্ডার দে অল এন্টাইটেল টু ডিজার্ভ দ্য হেলথ সার্ভিসেস। তো এইটা একটা বিশাল একটা ব্যাপার, যেটা এখানে আসলে স্বাস্থ্য সেবাটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ইরেসপেক্টিভ অফ দ্যাট। এটা সুফল এখন সৌদি আরব কিছুটা হলেও পাচ্ছে, যে কারণে আমাদের এখানে কেস বাড়লেও ফ্যাটালিটিটা তুলনামূলকভাবে কম। আর কিবরিয়া সাহেব যে লকডাউনের কথা বললেন, যে লকডাউনের আগে আর পরের সিচুয়েশন, তো এটা লকডাউনের আগে যে সিচুয়েশন ছিল, লকডাউনের পরে ডেফিনেটলি আমরা কিছুটা পজিটিভ পেয়েছি, যে কেস নাম্বারটা দিন দিন কম ছিল। লকডাউনের পরে কিন্তু আমরা আবার দেখছি যে কেস নাম্বারটা বাড়ছে। এটা কিন্তু শুধু লকডাউনের ইফেক্ট না, এটা হচ্ছে মাস টেস্টিং করা হচ্ছে কিন্তু এখন। আমার মনে হয় ব্যারিস্টার মোল্লা সাহেবও বলবেন এই ব্যাপারে, যে মাস টেস্টিং এর কারণে কিভাবে মানে ফিগার গুলো চেঞ্জ হয়, সাডেন চেঞ্জ, যেটা আমাদের দিনে 100 ছিল সেটা এখন কিন্তু দিনে 1000 হয়ে যাচ্ছে। তো এখানে মাস টেস্টিং যখন এরা শুরু করেছে তখন পজিটিভ কেস কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো সেটা শুধু লকডাউনের ইফেক্ট না, সেটা আসলে ওই টেস্টিং এভিবিলিটিটা মানে ক্যাপাবিলিটিটা বাড়ানোর কারণে কিন্তু আমরা পজিটিভ কেস বেশি পাচ্ছি তুলনামূলকভাবে। তো তো এই অবস্থায় আমাদের এখানে চলছে। তো ইনশাআল্লাহ দেখা যাক সামনে আমরা আরো বিষয়গুলো নিয়ে। আমি যতটুকু জানি আপনি যে জায়গাটিতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এটি দাম্মামের একটি কেন্দ্রস্থল। এখানে খুব বেশি বাংলাদেশি জনসংখ্যা বসবাস করেন এই অঞ্চলটিতে। সেখানে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা কি রকম আসছে আপনার কাছে সেবা নিতে? কি রকম রোগী পাচ্ছেন বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদের? এক্ষেত্রে একটু পয়েন্ট আউট, কিবরিয়া সাহেব ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, আমি প্রভিন্সে আছি, ইস্টার্ন প্রভিন্স দাম্মামে। এখানে কিন্তু 3টা ইন্ডাস্ট্রিয়াল সিটি আছে, তারপর জুবাইলে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, ইকোনমিক জোন আছে। তো এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ এক্সপার্টাইট লেবার কাজ করছে। এই লেবারের কিন্তু আবার বিশাল একটা অংশ কিন্তু আমাদের বাংলাদেশি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লেবার ক্যাম্প গুলাতে কনসেন্ট্রেটেড কেন ক্লাস্টার কেস পাচ্ছি, মানে একটা জায়গায়, কারণ যেহেতু এরা লেবার ক্যাম্প গুলাতে খুব ক্লোজলি অবস্থান করে, তো সেইখানে স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশিদের মধ্যে কিন্তু আমরা ইনফেকশন রেটটা অনেক বেশি। এবং স্ট্যাটিস্টিক্যালি যেটা দেখা গেছে সেটা হচ্ছে সৌদি আরবের টোটাল কোভিড ইনফেক্টেড পজিটিভ কেসের মধ্যে প্রায় এখন ওদের স্ট্যাটিস্টিক অনুযায়ী মনে হয় অ্যারাউন্ড 80%, ওরা বলতে চাচ্ছে 80 to 81% হচ্ছে এক্সপার্টাইটস, এবং লোকাল সাউদিজ অনলি 19% কনসিস্ট অফ দি টোটাল ইনফেক্টেড মাস। তো সেটার কারণে স্বাভাবিকভাবেই আমরা কিন্তু আমরা আরো বেশ কিছু কথা শুনবো আপনার কাছ থেকে। আমি এখন যাচ্ছি যুক্তরাজ্যে, আমাদের আইনজীবী জনাব ব্যারিস্টার মনোয়ার হোসেন, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি যুক্তরাজ্যে মনোয়ার হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 শুনতে পাচ্ছি। আপনি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি ওইখানকার স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশের অবস্থান এই সম্পর্কে আমাদেরকে কিছু জানাবেন। ধন্যবাদ অত্যন্ত সুন্দর আয়োজন করার জন্য, এবং এর মাধ্যমে আমরা সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতাগুলো বিনিময় করার আমরা সুযোগ পাচ্ছি। যুক্তরাজ্যে আপনারা জানেন এখন পৃথিবীতে মনে করেছিলাম যে চায়নায় বোধহয় উপরে থাকবে, কিন্তু এরপরে হয়তো আর কেউ তাকে নাগাল পাবে না, কিন্তু এর আগেই ইটালি স্পেন অনেক দূর পার হয়ে গেছে। তারপরে আপনারা জানেন যে যুক্তরাজ্যে এটা বিশাল একটা আঘাত আসলো এবং লকডাউন হয়ে গেল 20 মার্চ থেকে। কিন্তু আমরা কখনো ভাবিনি, গভর্নমেন্টও হয়তো ভাবিনি হয়তো, যদিও বরিস জনসন বলেছিলেন যে গেট প্রিপেয়ার টু লুজ ইউর লাভড ওয়ান্স, তার মানে প্রত্যেক পরিবার থেকে হয়তো একজন একজন আপনারা এমন হতে পারে যে অতি প্রিয়জনকে হারাতে পারেন। আমরা আসলে সেই কথাটাকে বিশ্বাস করিনি, আমরা খুব একটা গুরুত্ব দিইনি মানুষ। যাই হোক, কিন্তু হয়েছে তাই। আজকে যুক্তরাজ্য দেখা যাচ্ছে পপুলেশন অনুযায়ী সবাইকে ছাড়িয়ে
ইটালির কাছাকাছি চলে গেছে, এবং অনেক ক্ষেত্রে বলা চলে ইটালির থেকে আমরা বাইরে চলে গেছি। সেটা হচ্ছে এখন 29,000 পার হয়ে এখন 30,000 ছুঁই করছে। এটা অনেক কম ছিল গত এক সপ্তাহ আগে পর্যন্ত, 22-24,000-এর মধ্যে ছিল। কিন্তু যখনই ওই যে আপনার যে কেয়ার হোম গুলো, যেখানে বয়স্কদেরকে দেখাশোনা করা হয়, কেয়ার হোম, তারপর যারা বাসায় মারা গিয়েছেন তাদের হিসাব যখন সব একত্রিত করা হলো, তখন এটা হঠাৎ করে 4,500 বেড়ে গেল একদিনেই। এবং আজকে পর্যন্ত দেখা যাচ্ছে যে মৃত্যুর হারটা ডেইলি যে পিকে ছিল সেটা কমে আসছে। সরকার বলছে, সায়েন্টিস্টরা বলছে যে এখানে যে পিকটা বলা হয়, এই পিকটা হাইয়েস্ট গিয়ে আমরা গত 2 সপ্তাহ আগে আমরা পার হয়ে গেছি, যখন 1,000 ছুঁয়েছিল মৃত্যুর টোটাল সংখ্যাটা শুধুমাত্র হসপিটালেই। কাজে কেয়ার হোম সহ ধরলে সে তখন নিশ্চয়ই প্রায় 1,400-1,500 হতে পারে 2-1 দিন 4 দিন, যেটা পিকে ছিল। এবং সেই পিক থেকে নেমে এসে এখন আমরা খুশি হয়নি, জাস্ট আমরা একটু মানুষ একটু চিন্তা করছিল পজিটিভলি, যখন গতকালকে ছিল মাত্র 300 নাগাদ পুরো সবকিছু হিসাবে। কিন্তু আজকে আবার সেটা এসে গেছে প্রায় 700 কাছাকাছি। কারণ গত উইকেন্ডের মধ্যে, যখন উইকেন্ড থাকে শনি রবিবার, তখন হিসাবগুলো বরাবর পাওয়া যায় না। এইভাবে গত উইকেন্ডের পরও মঙ্গল বুধবারের দিকে হায়ার নাম্বার অফ ডেথস এসছিল। এখন আমরা দেখছি আগামীকাল বোঝা যাবে যে আমরা কোন লেভেল আছি। তবে হসপিটালে যে অ্যাডমিশনটা দেখা গেছে প্রথমে গত 3 সপ্তাহ আগেও ছিল 21,000-এর মতো, সেটা এখন নেমে আসছে 13,000-এ। এটা একটা ভালো দিক। আর বিশেষ করে লন্ডনে, আমরা জানি লন্ডনের যে জনসংখ্যা এবং নিউ ইয়র্কের জনসংখ্যা প্রায় কাছাকাছি, এবং নিউ ইয়র্কে কিন্তু সেই তুলনায় মৃত্যু সংখ্যা অনেক বেশি। লন্ডনেও আমাদের এখানে প্রায় 5,000 টোটাল মৃত্যু হয়েছে। তার মধ্যে আজকে লন্ডনে প্রায় 70 জন হসপিটাল এবং ঘর সবকিছু মিলে গত 24 ঘন্টায়, গতকাল বিকাল পর্যন্ত হিসাবটা দেওয়া হয়েছে, 70 জনের মতো মারা গেছে। এটা কিন্তু আগে 300 জন ডেইলি ছিল। সেদিক থেকে কিবির ভাই, সেদিক থেকে অনেক আমরা কমে আসছি বলা চলে। কিন্তু এখন চাপ আসছে যেটা, সেটা হচ্ছে যে কিভাবে লকডাউনটা ওপেন করে দেওয়া হবে, এটা নিয়ে বিতর্ক চলছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এটা যে আজকে দেখুন, তরুণ নেতৃত্ব আমাদের দরকার আছে, কিন্তু আমি একজন যুক্তরাজ্যের নাগরিক হিসাবে, এখানকার একজন রেসিডেন্ট হিসাবে, আমি যেমন ভাবি দেশের প্রতিটা মানুষের সেটা চিন্তা করছে, বিশ্ববাসীও যুক্তরাজ্যের প্রতি তাদের দৃষ্টি রয়েছে। কারণ এটা পৃথিবীর একটা ইম্পর্টেন্ট একটা সেন্টার বলা চলে, বিজনেসের একটা হাব, পলিটিক্সের একটা, ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা হাব বলা চলে। কিন্তু সেক্ষেত্রে যুক্তরাজ্যে বর্তমান যে ইয়াং লিডারশিপ আছেন, বরিস জনসন ছাড়া মনে হচ্ছে আমরা খুব একটা ভালো নির্দেশনা পাচ্ছি না। প্রথম বলা হয়েছিল যে আমরা হয়তো 20,000 যদি রাখতে পারি এটা আমাদের লাকি হবে আমরা এই জাতি, কিন্তু দেখা গেল 20,000-এর বেশি হয়ে গেছে। তারপরেও তারা এখনো বলছেন যে সরকার সফল। কিন্তু আপনারা যারা আমার ফেসবুক বন্ধুরা আছেন তারা নিশ্চয়ই দেখেছেন, আমি পোস্টিং করেছি বারবার, যে আসলে এই ক্রেডিটটা আজকে যে হসপিটালে যে সংখ্যাটা কমে আসছে, ইনসেন্টিভ কেয়ার ইউনিটে যে পেশেন্টের সংখ্যা কমে আসছে, কিংবা মৃতের সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে, এটা ক্রেডিট যদি কেউ পেতে হয় সেটা হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ আজকে 6 সপ্তাহ পর্যন্ত ঘরে লকডাউন হয়ে সমস্ত নিজস্ব যে নর্মাল লাইফ যেটা আছে সেটাকে বিসর্জন দিয়ে উৎসর্গ করে তারা ডেডিকেটেডলি তারা সরকারের আইন মানছেন, তারা অন্যকে হেল্প করছেন, নিজেকে হেল্প করছেন লকডাউনের মাধ্যমে, এক ধরনের আইসোলেশনের মাধ্যমে, সিমটম থাকুক আর না থাকুক। এই ক্ষেত্রে মানুষকে, সাধারণ মানুষকে আমি মনে করি সবচেয়ে বেশি ক্রেডিট দিতে হবে। যে হসপিটালে গিয়ে ইনসেন্টিভ কেয়ারে দেখা গেছে বেশিরভাগ রোগী কিন্তু ফেরত আসতে পারেনি। তারপরেও আমাদের চিকিৎসক নার্সরা যে রিস্কটা নিচ্ছেন, তারা কিন্তু তাদের দায়িত্ব পালনে পিছপা হন নাই। সেই জন্য তারা আজকে দেখুন অনেকেই কয়েক ডজন মৃত্যুবরণ করেছেন। এই বিশেষ করে পিপি এবং অন্যান্য ক্ষেত্রে ঘাটতি এই ক্ষেত্রে দায়ী। তার উপরেও এখন আরেকটা বিষয় এসে জড়িত হয়েছে যে একটা বিশাল অংশ, এখানে পপুলেশনে আমরা মেজরিটি নই, আমরা এথনিক মাইনরিটি, ব্ল্যাক
এই ডাক্তার বলেন, নার্স বলেন, হেলথ ওয়ার্কারদের মধ্যে তারাই সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছে। আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় ডক্টর আব্দুল মাহবুব চৌধুরী, নিশ্চয় আপনার মিডিয়াতে তার সম্পর্কে দেখেছেন, উনি প্রাইম মিনিস্টারের কাছে আবেদন জানিয়েছিলেন যে পিপি যদি আপনারা না দেন তাহলে অনেক ডাক্তার নার্স মারা যাবে, এর ফলে আমাদের ভবিষ্যৎ বংশধর সন্তানরা ডাক্তার হইতে চাইবে না, তাদেরকে কে লুক আফটার করবে। এবং দেখুন 2 সপ্তাহ পরে তিনি আমাদের মাঠ থেকে হারিয়ে গেলেন। সারা বিশ্বে কিন্তু ওনার মৃত্যুটা, সংবাদটা সবচেয়ে বেশি প্রচার হয়েছে। এখানে যত ডাক্তার নার্স মারা গেছে তার মধ্যে উনি আমার একজন খুব ঘনিষ্ঠ আত্মীয় এবং এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, এবং এই তার মৃত্যুটা আমাদেরকে অত্যন্ত একটা দুর্বল অবস্থায় মানসিকভাবে এনে দিয়েছে। কিন্তু এটা একটা উদাহরণ যে পৃথিবীর বিভিন্ন দেশে হয়তো অবলা চলে, কিন্তু আমি নিজেই যুক্তরাজ্যে থাকি, ডক্টর সাইদ যেভাবে বললো, অহংকার করে গর্ব করে সৌদি আরবের কথা, যে সৌদি আরবে কোনো গাফিলতি হয়নি, আমি সম্পূর্ণ একমত তার সাথে। কিন্তু আমি যুক্তরাজ্যে বসবাস করে যুক্তরাজ্যের একজন নাগরিক হওয়া সত্ত্বেও, ব্রিটিশ বাংলাদেশ হওয়া সত্ত্বেও দুঃখ করে বলতে হচ্ছে, আমি না শুধু এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতিতে এটা হ্যান্ডেল করা হচ্ছে এটাতে কিন্তু হ্যাপি না, যার কারণে মৃত্যু সংখ্যা হচ্ছে। আচ্ছা দেখুন, মাস্ক, পৃথিবীর বিভিন্ন দেশে মাস্ক পরাটা কম্পালসারি করছে, যুক্তরাজ্যে একটা পার্ট স্কটল্যান্ডের পর্যন্ত সেটা কম্পালসারি করা হয়েছে, কিন্তু যুক্তরাজ্যে এখনো পর্যন্ত, ইংল্যান্ডে এখনো পর্যন্ত এটা কম্পালসারি করা হয়নি। এয়ারপোর্টে এখনো পর্যন্ত টেস্ট করা হচ্ছে না, যে যার ইচ্ছা মতো সে নেমে আসতেছে। হয়তো প্লেন নাই সেরকম, নাই সেরকম, কিন্তু যা আসছে। আমি নিজেও যখন বাংলাদেশ থেকে ফিরে আসলাম 6 তারিখ মার্চে, এসে সেখানে কোনো চেক পাইনি, অথচ দুবাইতে দেখলাম সেখানে টেম্পারেচার চেক করছে প্রত্যেকটা প্যাসেঞ্জারের। দুবাই তো কম ব্যস্ত না, আমাদের চেয়ে কম, অনেক বেশি ব্যস্ত বরং অনেক ক্ষেত্রে দেখা যায়। তারপর দেখুন 27শে মার্চ যারা ফিরে আসলো স্পেশাল ফ্লাইটে করে, তারাও রিপোর্ট করলেন যে এখনো পর্যন্ত সেখানে চেকিং করা হচ্ছে না। এই যে গাফিলতিগুলো দেখুন, মাস্ক, তারপর টেস্টিং এর ক্ষেত্রে অনেক ডিলে করে শুরু করা হয়েছে, তারপর এয়ারপোর্টে চেকিং এর ক্ষেত্রে, এগুলি অনেক ক্ষেত্রেই যদি করা হতো তাহলে অনেকগুলো লোকজনকে টেম্পারেচার চেক করে হয়তো এয়ারপোর্ট থেকেই বলে দেওয়া হতো আপনি আইসোলেশনে চলে যান, এবং সেভাবে মৃত্যুর হারটা কমানো যেত যদি যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে যে শিক্ষিত যে ড্রাগ গুলো আছে, যেমন আমরা বিভিন্ন ওষুধগুলোর নাম সাইদ বলতে পারবে, ডক্টর সাইদ বেশি বলতে পারবে, ফেভিরাপিড, তারপরে রেমডেসিভির যেসব মেডিসিনটা রিসেন্টলি আমেরিকায় যেটা অ্যাপ্রুভাল দিয়েছে, হাইড্রোক্লোরোকুইন, এইসব মেডিসিনগুলোর ব্যাপারে আমি দেখেছি ওমান, সৌদি আরবে তারা পারমিশন দিয়ে দিচ্ছে, ইন্ডিয়া পারমিশন দিয়ে দিচ্ছে, বাংলাদেশ পারমিশন দিয়ে দিচ্ছে, এবং তারা রোগী বাঁচাচ্ছে, মৃত্যুর হার কমে গেছে সেখানে। চায়না তো সাকসেসফুল, তারা কিন্তু সাকসেসফুল, কিন্তু আমরা এখনো যুক্তরাজ্যে আমরা এখন ট্রায়াল দিচ্ছি, কত পিছিয়ে আছে। আমার মনে হচ্ছে এরা কত মানুষ এখন মারা যাচ্ছে এটা নিয়ে খুব চিন্তিত না, ভবিষ্যতে যে মানুষ মারা যাবে না এটা নিয়ে চিন্তিত, কারণ তারা এখন ভ্যাকসিনের পিছনে মিলিয়ন পাউন্ড গতকালকে তারা ডোনেট করেছে G20 মিটিং এ, এবং এখানে তারা আরো 500 মিলিয়ন এখানে স্পেন্ড করতেছে। কিন্তু কোন ভ্যাকসিনটা যে সাকসেসফুল হবে, আদৌ 6 মাসে হবে না 6 বছর হবে আমরা জানি না। হ্যাঁ, আশা করতে পারি, সায়েন্টিস্টরা যেভাবে বলছেন যে তাদেরটা সাকসেসফুল হবে, অলরেডি তারা ল্যাবরেটরিতে মিলিয়ন বানানোর জন্য অর্ডার সাপ্লাই করেছেন, দিয়ে দিয়েছেন অর্ডার। কিন্তু এটাও বলছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির যিনি প্রফেসর এটা ইনচার্জ আছেন, যে আমি 80% শিওর যেটা সাকসেসফুল হবে, কিন্তু আর 20% কিন্তু শিওর না। 20% যদি সাকসেসফুল না হয়, নভেম্বর, জুন, আগস্ট যখনই বলছেন যে এটা রেজাল্ট পাবো, তারপরে দেখা যাবে এই কোটি মিলিয়নের যে অর্থ দিয়ে যে ব্যয় করে যে ভ্যাকসিন গুলো বানানো হচ্ছে এগুলো সব সমুদ্রের তলায় ঢেলে দিতে হবে। এটা হচ্ছে রিয়েলিটি। আমি মনে করি যে প্রেজেন্ট যে মেডিকেশন গুলোতে আজকে সবার অ্যাক্সেস নাই, যার কারণে মানুষ মারা যাচ্ছে। ভিভিআইপি, প্রধানমন্ত্রী, ওনারা কেউ মরেন না। কিন্তু প্রশ্ন ছিল আমার মনোহর সাহেবের কাছে। মনোহর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার তথ্য জানতে পারলাম। আমি একটু ভালোর দিকে যাচ্ছে, আল্লাহর রহমতে আমরা দোয়া করছি। একটা জিনিস হচ্ছে এই যুক্তরাজ্যের প্রতি, যুক্তরাজ্যে দেখুন এখন 1000-এর উপর মসজিদ আছে শুধু মুসলমানদের, এই সুযোগটা এখানকার মানুষ এখানে সরকার করে দিয়েছে, এবং ইসলাম পালন করতে পারে শান্তিপূর্ণ ভাবে, মানুষ নামাজ কালাম করতে পারে, যার ধর্ম পালন করতে পারে। আল্লাহর কাছে প্রার্থনা যে এই যুক্তরাজ্যে আর যেন ক্ষতি না হয়, আর যেন মানুষ মারা যায়। ধন্যবাদ। সেটাই আমরাও কামনা করি এবং বিশ্ববাসীও সেটাই কামনা করে।
ধন্যবাদ জনাব মনোয়ার হোসেন। আমি এখন ফিরে আসছি সৌদি আরব রিয়াদ। জনাব আবুল বশির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনছি জি। জনাব আবুল বশির, আপনি বর্তমান পরিস্থিতি এবং আপনি বলছিলেন যে শিক্ষা খাত নিয়ে আপনি কিছু কথা বলবেন। বাংলাদেশের যে সকল বিদ্যালয়গুলো রয়েছে ওইখানে ওই সকল বিষয়ে আপনার কাছে বেশ কিছু তথ্য আছে, আপনি আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ কিবরিয়া ভাই। আসলে আমি প্রথমেই আগেও আপনাদের এই উদ্যোগে এবং বাংলা পরিবার টিভির পরিবারকে আমি স্বাগত জানাই আমার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সৌদি আরবে। আসলে আপনারা জানেন কোভিড-19 সারা পৃথিবীকে লন্ডভন্ড করে দিয়েছে, যেটা আসলে কেউ কখনো চিন্তাও করে নাই। তো একটা জিনিস কি, আসলে আমরা সৌদি আরবে যারা আছি, সৌদি আরবের সরকার অত্যন্ত চেষ্টা করছে এই কোভিড-19 কে নিয়ন্ত্রণ করার জন্য। ওনাদের সর্ব ক্ষমতা দিয়ে চেষ্টা করা হচ্ছে, লকডাউন থেকে শুরু করে সবকিছু থেকে তারা এগিয়ে আছে। তবে একটা জিনিস আমি প্রথমেই করবো যে আমাদের বাংলাদেশি যারা প্রবাসী এখানে আছি, আসলে আমাদের মধ্যে সতর্কতামূলক অবস্থানটা খুব একটা কম। তাই আমরা, আপনারা জানেন যে বাংলাদেশি প্রায় 56 জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। আমি প্রথমে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা আছেন, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনার অন্তপক্ষে এখানে যেভাবে আপনারা চলছেন ঠিক এই জিনিসটা না চলে আপনারা সবাই ঘরে থাকবেন এবং আপনারা সবাই আপনাদের মাস্ক গ্লাভস পরে বাইর হবেন। এই জিনিসটা আপনাদের থেকে আমরা আশা করবো। আমরা দেখেছি, আমরা যেহেতু আপনি জানেন যে নিউজের জন্য আমরা সব জায়গায় যেতে হয়, আর যেখানে গেছি প্রায় দেখছি আপনার যাদের মুখোশ নাই বা হাতে গ্লাভস নাই, এই যে জিনিসগুলা, এগুলো সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করছি। আর আরেকটা জিনিস, এখানে আপনারা জানেন বাংলাদেশিরা প্রায় 22 লক্ষ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন। এই 22 লক্ষ বাংলাদেশি এখন অনেক জায়গায় খাদ্যাভাবে আছেন। আপনারা জানেন দূতাবাসে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সাহায্য দান করেছেন, সে সাহায্য 22 লক্ষ বাংলাদেশি কাছে পৌঁছানো দূতাবাসের একটা কষ্টসাধ্য ব্যাপার। এবং ওনারাও চেষ্টা করে যাচ্ছেন। আমি যতটুকু জেনেছি দূতাবাস থেকে যে 10,000 প্রায় 10,000 লোককে ওনারা ফুড বাস্কেট দিয়েছেন। তবে একটা জিনিস কি, এখানে আমি পরিলক্ষিত করছি যে এখানে যে বাংলাদেশে আমরা অনেকেই এই এই ফুড বাস্কেট থেকে বঞ্চিত। কারণ আপনারা জানেন এত লোকের মধ্যে দূতাবাস কতটুকু সাকসেস দিতে পেরেছে, আসলে আমি এটা নিয়ে আমি সন্দিহান। এবং আমি গতকালও নিজের জন্য গিয়েছি কয়েক জায়গায়, আমরা দেখেছি প্রবাসী বাঙালিরা অনেকেই খাদ্য অভাবে আছেন। তো এই জিনিসটার ব্যাপারে আমরা দূতাবাসকে আরো সচেষ্ট এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবো, যেহেতু আপনারা জানেন সারা পৃথিবীতে বাংলাদেশের সবচেয়ে রিমিটেন্স হচ্ছে সৌদি আরব, আর এখানে শ্রমবাজারের মধ্যে সৌদি আরব হচ্ছে প্রথম। তাই আশা করি এদিকে একটু লক্ষ্য রাখবেন। আরেকটা যে শিক্ষার ব্যাপারে আপনি বলেছেন, আপনারা জানেন বাংলাদেশি সন্তানদের এখানে নো লস নো প্রফিট নীতিতে স্কুলগুলো চলছে, বাংলাদেশি স্কুল অ্যান্ড কলেজ। আর মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে সৌদি আরব। বাংলাদেশি পতাকাবে স্কুল হচ্ছে মোট 9টি। এখানে 9টি স্কুল আছেন, কিছু চলছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে, আর কিছু চলছে ব্রিটিশ কারিকুলামের মাধ্যমে। নানা চড়াই এবং উত্তরায় আপনারা জানেন পেরিয়ে বর্তমান স্কুলগুলোতে প্রায় 10,000-এর মতো শিক্ষার্থী পড়াশোনা করছে। ইতিমধ্যে স্কুলগুলো নানা সমস্যা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং বৈদেশিক কল্যাণ মন্ত্রী, এবং দূতাবাসের মাধ্যমে মোটামুটি আমাদের স্কুলের জন্য নিজস্ব ভবন, নিজস্ব জায়গার একটা অনুদান আসছে, আপনারা জানেন। তো আসলে মোটামুটি আমরা এখানে প্রবাসীরা একটা অবস্থানে এসে স্কুলগুলো নিয়ে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খুব ভালোভাবেই আমরা অগ্রগামী ছিলাম। কিন্তু এই কোভিড-19 আসার পর থেকে, করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর থেকে সারা পৃথিবী যেমন একটু অন্যরকম হয়ে গিয়েছে, ঠিক তেমনি ভাবে সৌদি আরবের অবস্থাও ভালো নেই। আপনারা জানেন এই কোভিড-19 এর কারণে সারা পৃথিবী স্তব্ধ। এবং আপনারা জানেন সৌদি আরবে যখন করোনা ভাইরাস হয়, আজকে প্রায় 2-2.5 মাস যাবত আপনারা জানেন এখানে লকডাউন চলছে এবং দোকানপাট বন্ধ আছে। এই যে দোকানপাট বন্ধের কারণে সমস্ত অভিভাবক এখানে বেকার হয়ে পড়েছে। তাই স্কুল থেকেও আপনার শিক্ষার্থীদেরও বেতনের চিন্তা, এবং স্কুল যারা পরিচালনা করছেন ওনারা আবার অভিভাবকদেরকে চাপ দিচ্ছেন যে বাচ্চাদের টিউশন ফির জন্য।
এমত অবস্থা আসলে এই যারা অভিভাবক তারা তারা নিজেরাই খেতে তাদের জীবন চলছে না, ঠিক এমনি মুহূর্তে স্কুলের বেতন, টিউশন ফি দিয়ে স্কুল পরিচালনা করা একটা দুর্বিষহ ব্যাপার হয়ে গেছে। আসলে এই মুহূর্তে আমি মনে করি অন্তপক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন উনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন প্রবাসী থেকে শুরু করে দেশের সব জায়গায়। তো আমি আশা করবো, আমি একজন প্রবাসী হিসেবে উনারা যাতে স্কুলে বাচ্চাদের শিক্ষার কথা চিন্তা করে, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওনারা অন্তপক্ষে 6 মাসের একটা স্কুলের জন্য একটা প্রণোদনা দিলে শিক্ষকরাও বাঁচবে, এখানে স্কুলের ছাত্রছাত্রীরাও এগিয়ে যেতে পারবে। আপনারা জানেন এখানে এখন স্কুলগুলোতে আপনার শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সবাই একটা চাপের অনেক সমস্যার মধ্যে যাচ্ছে। এখানকার স্কুল শিক্ষক বলেন এবং গার্ডিয়ানরা বলেন, সবাই একটা খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। তো আমি মনে করি অন্তত 6 মাসের এই শিক্ষা কার্যক্রম ধরে রাখতে হলে আমাদের সরকার থেকে বিশেষ প্রণোদনার প্রয়োজন। আর স্কুলগুলোকে বাঁচাতে হলে বিশেষ প্রণোদনার জন্য দাবি জানাচ্ছেন অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থীরাও। আসলে এই মুহূর্তটা আপনারা জানেন সারা পৃথিবীতে খুব একটা কঠিন মুহূর্ত, আমরা কঠিন মুহূর্ত পার করছি। আশা করি সরকার এ ব্যাপারে স্কুলগুলোর দিকে দৃষ্টি রাখবেন, যেহেতু সব জায়গায় একটা প্রণোদনার ব্যবস্থা হচ্ছে। তা আমি আশা করব সরকার এই হস্তক্ষেপের মাধ্যমে এবং স্কুলগুলা সুন্দরভাবে এগোবে। আমি পরিচালনা পর্ষদের সাথে কথা বলেছি, স্কুল চেয়ারম্যানদের সাথে কথা বলেছি, আমাদের রাষ্ট্রদূত জনাব মান্যবর গোলাম মসি উনার সাথে কথা হয়েছে। উনিও বলছে যে আসলে স্কুলের জন্য আমি চেষ্টা করছি, স্কুলের জন্য আমি কি করতে পারি আমার নিজে চেষ্টা দিয়ে, এবং আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে যে অন্তত স্কুলের জন্য আসলে একটা কিছু করা দরকার। ধন্যবাদ জনাব আবুল বশির সাহেব, আপনার কাছ থেকে আমরা খুব সুন্দর পরামর্শ পেয়েছি। আমি আপনার সাথে একটু এড করি যে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট থেকে আমার কাছে যে খবরটি আসছে, যেটি 3 মে 2020 থেকে 13 এপ্রিল পর্যন্ত প্রায় রিয়াদ দূতাবাসের আওতাধীন ওনারা প্রায় 2500 প্রবাসীকে খাবার বিতরণ করা হয়েছে এবং জেদ্দা কনসুলেট আওতাধীন প্রায় 2000 প্রবাসীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। অসংখ্য ধন্যবাদ। তার পাশাপাশি আপনি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি। আমি ডাক্তার আহমেদ সাইদ, আমি যতটুকু জানি আপনি শুধু ডাক্তারি নন, আপনি কমিউনিটি দুটি সংগঠনের সাথে আপনার কি ডাক্তার ফোরাম করেছেন এখানে, এবং আপনি দূতাবাসে যে ডাক্তার ফোরামটা আছে সেটার সাথে আপনি জড়িত আছেন। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, আপনি এটা করার পর থেকে এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে কোনো কল পেয়েছেন কিনা, বা কোনো প্রবাসী বাংলাদেশিকে আপনি চিকিৎসা পরামর্শ দিয়েছেন কিনা, আপনি একটু বলবেন। ধন্যবাদ কিবরিয়া ভাই, আপনার এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি আসলে যে বিষয়টা, আমরা এখানে যারা প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা কর্মরত আছি, বেসিক্যালি দুটো ক্যাটাগরিতেই আছি আমরা। কিছু আছে সরকারি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে সরাসরি চাকরিরত আছেন, কন্ট্রাকচুয়াল, আর কিছু আছেন বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে কর্মরত। তো আমি মূলত যখন এই COVID-19 এই করোনা বিষয়গুলা, ইনফেকশন মহামারীটা শুরু হলো, লকডাউন শুরু হলো, তখন আমরা বিচ্ছিন্নভাবে সকলেই যে রুগীগুলা পাচ্ছিলাম সেগুলাকে একটা প্রপার গাইডলাইন দেওয়া সম্ভব হচ্ছিল না আমাদের পক্ষে। তো এই ক্ষেত্রে আমরা যারা ইস্টার্ন প্রভিন্সে আছি, মানে দাম্মামে আছি, তো এখানে যারা আমরা প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা আছি, তারা সবাই মিলে বাংলাদেশ বিডি সোসাইটি এবং বিডি কমিউনিটি, দুটো আমাদের এখানে কমিউনিটি আছে, কমিউনিটি অর্গানাইজেশন আছে, ওদের যৌথ উদ্যোগে আমাদের যে বাংলাদেশি ডাক্তাররা আছেন এই ইস্টার্ন প্রভিন্সে, আমরা 6-7 জন ডাক্তার একসাথে মিলে একটা অনলাইন সার্ভিস, টেলিমেডিসিন সার্ভিস একটা আমরা শুরু করেছি। গত প্রায় 1.5 মাস হয়ে গেছে এটা, এই সার্ভিসটা। তো আমরা এই চিকিৎসকরা সবাই একটা ফিক্সড টাইমিং করে ইস্টার্ন প্রভিন্সে আমরা এই যারা সিমটম সাফার করছে বা বিভিন্ন অসুবিধায় আছে, একটা নির্দিষ্ট সময় আমাদেরকে কল করার জন্য আমরা একটা হটলাইন ওপেন করেছিলাম। তো সেটা দিয়ে আমরা চিকিৎসা সেবা মোটামুটি ইস্টার্ন প্রভিন্সে আমরা শুরু করেছিলাম 1.5 মাস আগে। তো এর মধ্যেই আবার আলহামদুলিল্লাহ আমাদের সৌদি আরবের
যে বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত গোলাম মসি সাহেব, উনি আমাদের এই বিডিএস এবং বিডি কমিউনিটির এই সার্ভিসটা জানার পরে উনি খুবই উৎসাহ বোধ করলেন এবং আমাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদেরকে উৎসাহ যোগালেন যে এটাকে আরো বৃহত্তর আঙ্গিকে নিয়ে যাওয়ার জন্য। এবং ওনার সরাসরি তত্ত্বাবধানে এবং আমাদের সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার আবুল হোসেন সাহেবের সরাসরি তত্ত্বাবধানে আমরা সারা সৌদি আরবে প্রায় 100 থেকে প্রায় 200 ডাক্তার আছি, যাদেরকে নিয়ে একটা কেএসএ ডক্টর স্কুল গঠন করা হয়েছে এমবেসির উদ্যোগে। সারা সৌদি আরবে যতজন বাংলাদেশি ডাক্তার আছেন, সরকারি এবং বেসরকারি পর্যায়ে কর্মরত আছেন, সবাইকে নিয়ে একটা ডক্টর স্কুল করে একটা অনলাইন সিস্টেম প্রবাস বন্ধু কল, যেটা বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করছে এবং বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ এবং আইটি সেক্টর সহ এরা সবাই জড়িত রয়েছেন এই প্রবাস বন্ধু কল সেন্টার। এই সেন্টারের মাধ্যমে আমরা প্রবাসী বাংলাদেশি বাংলাদেশিদেরকে আমরা অলরেডি সারা সৌদি আরবেই আমরা এই সার্ভিসগুলো দিচ্ছি এবং আমরা প্রতিনিয়ত সব চিকিৎসকরাই ওদের নির্দিষ্ট সময়ে কনসালটেশন দিচ্ছি। এবং এটা শুধু কনসালটেশনটা ওদের কাছে আসলে এই করোনার টাইমে এটা সাইকোলজিক্যাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট এবং পাশাপাশি ওরা কি করবে এই সময় সেই টোটাল একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করত। আজকেই একজন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, ইঞ্জিনিয়ার আতিক সাহেব, উনি জুবাইলে কোভিড পজিটিভ আক্রান্ত হওয়ার পরে উনি বুঝতে পারছিলেন না কি করবেন। এই অবস্থায় ডক্টর স্কুলের যোগাযোগ করার মাধ্যমে আমরা ওনার একটা ব্যবস্থা আমরা সরাসরি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওনাকে ওখান থেকে পিক আপ করার ব্যবস্থা করেছি। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমরা প্রবাসীদের যারা ডাক্তাররা আছেন এই এমবিসির যেটা ডক্টর স্কুল আছে এটার মাধ্যমে এবং আমাদের দামামের বিডিএস এবং বিডিসি কমিউনিটির যে ডাক্তাররা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন, আমরা আলহামদুলিল্লাহ প্রবাসীদের ব্যাপারে আমাদের পরামর্শ চালিয়ে যাচ্ছি। জনাব ডাক্তার আহমেদ সাইদ, আপনি এই প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার পর থেকে কোনো প্রবাসীর কল পেয়েছেন কি? না, আমরা নিয়মিতই কল পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যে নির্দিষ্ট সময় আছে এর মধ্যে আমরা প্রতিনিয়তই মোটামুটি ডেইলি 8টা থেকে 10টা কল আমরা পাচ্ছি। এবং আমি জানি আমার সাথে অন্যান্য যারা চিকিৎসকরা আছেন এরা সবাই আমার যাদের সাথে যোগাযোগ হয় ওরাও বলছেন যে আমরা কলগুলো পাচ্ছি এবং আমরা সেই সার্ভিসগুলো প্রোভাইড করছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আর যারাই আসলে আপনাদেরকে কল করছেন তারা কি যে করোনা সংক্রান্ত যে বিষয়গুলো ওই সকল বিষয় নিয়ে কল করছেন, পরামর্শ নিচ্ছেন, নাকি অন্যান্য বিষয় নিয়ে তারা কল করছেন? না, এই ক্ষেত্রে আসলে এই সার্ভিসটা দেওয়ার পরে শুধু করোনা না, করোনা ছাড়াও এখানে আমি একটু কোট করব, যেটা হচ্ছে এখানে কিন্তু এই করোনাটা এমন একটা বিষয় যেটা আসলে কেউ প্রস্তুত ছিল না। সারা বিশ্ব কিন্তু এটা এই মহামারীর জন্য, এই মহামারীর এই যে আমি জানি মনোহর সাহেব যুক্তরাজ্যে আছেন, আমি জানি না আমাদের সৌদি আরবে প্রবাসীরা বা সারা পৃথিবীর কোনো মানুষই কিন্তু এটার জন্য প্রস্তুত ছিল না। এটা একটা সাডেন একটা প্যান্ডেমিক যেটা ডেভেলপ করলো এবং সারা পৃথিবীকে স্তব্ধ করে দিল। তো আপনারা সবাই জানেন এই সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ প্যারেন্টস যারা ভিজিট ভিসা এসছেন, অনেকের ফ্যামিলি ভিজিট ভিসা এসছেন, ওরাও কিন্তু টোটালি একটা লকডাউন স্ট্যাটাসে আছেন। ওদের সবাই কেউ 3 মাসের ভিসায়, কেউ 1 বছরের মাল্টিপল ভিসায় আসার পরে কিন্তু এখন আটকে গেছে। ওদের ভিসাগুলো যদিও বা সৌদি গভর্নমেন্ট এক্সটেন্ড করে দিয়েছে ফর 3 মান্থস উইথাউট এনি জুরিসডিকশন। 3 মাস সকলের ভিজিট ভিসাগুলো অটো রিনিউয়াল করে দিয়েছে, কিন্তু এরা কিন্তু এখানে অতটুকু প্রস্তুতি নিয়ে আসেনি। অনেকের যারা আছেন ওদের বাবা মা, বৃদ্ধ বাবা মা এসছেন ব্লাড প্রেশার ওমরা করার জন্য এই কাজে, কিন্তু আসার পরে ওরা কিন্তু এখানে এসে এই যে এত দীর্ঘ সময় থাকতে হবে সেই প্রস্তুতিটা কিন্তু ওদের ছিল না। তো এরকম আমরা এই যথেষ্ট পাচ্ছি যে ভিজিটরে যাদের বাবা মা এখানে কিছুদিন আগেও আপনি ভালো জানবেন যে বাবা মা অসুস্থ হয়ে ওদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনেক ফ্যামিলি এসছে যারা প্রেগনেন্ট হয়ে হাসপাতালে এখন অসুস্থ হয়ে ওদেরকে হসপিটালে কিন্তু ডেলিভারির স্টেজে চলে গিয়েছে। তো এগুলো এই সিচুয়েশন গুলোর জন্য কিন্তু আমরা প্রবাসীরা বা আমাদের কমিউনিটি প্রস্তুত ছিল না। তো এইগুলো আমাদেরকে আসলে কিছু জিনিস ফেস করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ এমবেসির ফয়সাল সাহেব এবং মাননীয় রাষ্ট্রদূত কিন্তু এগুলো সরাসরি তত্ত্বাবধান করছেন। আমরা ওনাদেরকে ইনফর্ম করছি বিষয়গুলো। জি, ধন্যবাদ জনাব আহমেদ সাইদ। আমি একটু আবার আসি যুক্তরাজ্য থেকে জনাব মনোহর হোসেন। আপনার যুক্তরাজ্যে যে সকল প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, এখানে তো বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছেন, তারা বাংলাদেশ সম্পর্কে কি ভাবছেন? এই বর্তমান যে সময়টা, এই সময়ে বাংলাদেশে তারা আসবেন কি আসবেন না, নাকি ওইখানেই
থাকবেন এই প্রবাসী বাংলাদেশিরা যারাই আছেন, বিশেষ করে বাংলাদেশিরা, বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা ভাবনা কি, এই বিষয়ে একটু শেয়ার করতে পারবেন কি আপনি আমাদের সাথে? আচ্ছা, বলো তো। অনেক লোকজন তো অনেক লোকজন বাংলাদেশেই তো ব্রিটিশ বাংলাদেশিরা আটকা পড়ে গেছে, এগুলি অনেক কয়টা চার্টার ফ্লাইট করে এমবেসির মাধ্যমে চলে আসেন তারা। এছাড়াও এখান থেকে কিছু কিছু মানুষ গিয়েছেন গত এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত এখান থেকে গেছে। আমার মনে হয় মার্চের লাস্ট পর্যন্ত ম্যানচেস্টার থেকে ফ্লাইট গেছে এখানে, সপ্তাহে একটা না দুইটা করে। এখন যারা যেতে চায় ইংল্যান্ড থেকে, এরকম বেশ কিছু মানুষ আছে, তারা বাংলাদেশে যেতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে আসতে চান তারাও কিছু সুযোগ আছে, চার্টার ফ্লাইট টাইম টু টাইম আসছে, কাজে এখানে কিছু ব্যবস্থা আছে, এটা কোনো অসুবিধা হবে না। আর যারা বাংলাদেশিরা এখানে আছেন তাদের মন কিন্তু পড়ে আছে ইংল্যান্ডে, বাংলাদেশেই। কিন্তু বাংলাদেশের মানুষ কেমন আছে, বাংলাদেশের আত্মীয় স্বজন কেমন আছে, সেটা নিয়ে তারা প্রতিদিন খোঁজখবর নেন। আর প্রত্যেকটা বিভিন্ন সংগঠন, বিভিন্ন সমিতিগুলো আছে, বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, তারপরে এখানে বিভিন্ন ধরনের চ্যারিটি সংগঠনগুলো আছে, তারা ফান্ড রেজ করে বাংলাদেশে পাঠাচ্ছে, যার যার গ্রামে, যার যার জেলায় পাঠাচ্ছে, যার যার এলাকায় পাঠাচ্ছে। অনেকে আছেন, যেমন আমরা নিয়মিত ডোনেশন করছি, নিজের এলাকার কথা চিন্তা করছি না, বাংলাদেশে যেখানে যাক, পৃথিবীর বিভিন্ন স্থানে, তো আফ্রিকা সহ বিভিন্ন স্থানেও আমরা যেমন সাহায্য করি, তারপর বিশেষ করে আমরা সবচেয়ে বেশি হাইয়েস্ট সাহায্যটা আমরা পাঠাই বাংলাদেশে। আপনারা দেখুন, প্রবাসীরা কিন্তু এক ধরনের ন্যাক্কারজনক পরিস্থিতির মধ্যে পড়ে গেছিল যখন বাংলাদেশে লকডাউন শুরু হয়, তখন কিংবা তার আগে হ্যাস্ত করা হয় প্রচুর প্রবাসীদেরকে, যাদেরকে বিদেশ থেকেও দেখা গেছে অনেক সময় চলে যেতে হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার বাংলাদেশে গিয়েও দেখা গেছে এয়ারপোর্ট থেকে গিয়ে বাড়িতে গেছে, তার হয়তো জ্বর হয়েছে, কাশি হয়েছে, তাকে অনেক অপদস্থ করা হয়েছে, এবং তার বাড়িঘর সিল করে দেওয়া, লাল ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া, তারপর সেখানে গিয়ে এলাকার মানুষজন গিয়ে অ্যাটাক করা, এগুলো অনেক ঘটনা ঘটেছে। প্রবাসীরা খুবই অপদস্থ ভোগ করেছেন। এবং আমি, আমার একটা সংগঠন আছে চট্টগ্রাম নাগরিক ফোরাম, যেটার আমি চেয়ারম্যান, সেখান থেকেও 13 দফা দাবি সরকারের মধ্যে দিয়েছি। তার মধ্যে একটা ছিল যে প্রবাসীদেরকে, পৃথিবীর বিভিন্ন স্থানে বাংলাদেশের প্রবাসীরা যারা যাবেন তাদেরকে যেন হ্যাস্ত করা না হয়, তাদেরকে যেন প্রপার সম্মান দেওয়া হয়। এই প্রবাসীদের অর্থ দিয়েই বাংলাদেশের অর্থনীতি চলে, এটা বাংলাদেশ সরকারও বলেন। কাজেই এই প্রবাসীদেরকে যেন অসম্মান করা না হয়। তারপরও, এত কিছু পরও দেখুন, এই প্রবাসীরা কিন্তু প্রতিদিনই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্থ সাহায্য পাঠাচ্ছে। তারা ভুলে গেছে কি অপমান তারা সহ্য করছে। তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষকে এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে, যাতে করে এটা করা না হয় যে প্রবাসে গেলেই সে এখান থেকে ভাইরাস নিয়ে যাচ্ছে, সবাইকে ছড়িয়ে দেওয়া। ব্যাপারটা এরকম না। ভাইরাসটা তো আসবে একটা কাশি এবং কিংবা একটা স্নিজিং, কথাবার্তা সামনাসামনি বলা, হ্যান্ডশেক করা, একটা সম্পর্কে আসতে হবে। তা না হলে একটা মানুষ কি আমার পাশে দিয়ে হেঁটে গেলেই সে আমাকে ভাইরাস ছড়িয়ে দেবে, আমার বাড়ির পাশে। বাংলাদেশে এই ধরনের একটা বিশাল একটা ভুল ধারণা আছে, যার জন্য দেখা যাচ্ছে মানুষের জানাজা পড়ানো, কবর দেওয়া, এটাও সমস্যা হয়। তো এইটাই আমরা ভাবি এখান থেকে বাংলাদেশ নিয়ে, যে অনেকগুলো ভুল ধারণা বাংলাদেশে আছে। আর একটা বিষয় আমরা যে বাংলাদেশে নাকি এখন চিকিৎসা পাওয়া যায় না হসপিটাল গুলোতে, ডাক্তাররা করোনা ভাইরাস ভয়ে নিজেরা হসপিটালে যান না। আমি যত জানি এটা নাকি সঠিক নয়, কারণ ডাক্তাররা চিকিৎসা না করতে তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। তাহলে মহকুমা, বিভিন্ন উপজেলা এবং জেলার যে হেডকোয়ার্টার যে হসপিটাল গুলো সেগুলো বন্ধ হয়ে যেত। আমার যেটা বলা হচ্ছে, একটা গ্যাপ হয়ে গেছে। চিকিৎসক সমাজ যেটা চাচ্ছেন তাদের প্রোটেকশন, তারা তাদের যে আদর্শ যে মানুষ বাঁচাতে হবে, এই জন্য তারা চিকিৎসক হয়েছেন। এটা অবশ্যই তারা বেশিরভাগই তারা এটা নিয়ে সচেতন, কিন্তু তাদেরকে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। আমি দেখেছি ইংল্যান্ড থেকেও কোনো কোনো সংগঠন বাংলাদেশে পিপিই পাঠিয়েছে, বিভিন্ন দেশ থেকেও পাঠিয়েছে, এটা খুব ভালো ব্যাপার। এবং আমি মনে করি বাংলাদেশে বর্তমানে এটা কোনো একিউট সমস্যা না, কারণ বাংলাদেশে আমরা এখান থেকে দেখছি পুলিশ প্রোটেকশন ব্যবহার করছে, পলিটিক্যাল লিডাররা যারা রিলিফ দিতে চাচ্ছেন তারাও যাচ্ছেন, মেয়ররা, চেয়ারম্যানরা সবাই প্রোটেকশন গুলো করছেন। এতটুকু অবশ্য দরকার নাই,
কারণ ইংল্যান্ডে দেখুন এখানে এতগুলো মানুষ মারা গেছে, তারপরেও কিন্তু রাস্তায় কিন্তু লোকজন পুলিশ এই অ্যাপ্রন করে আসে। এটা কিন্তু হবে মেডিকেল যারা ওয়ার্কার, মেডিকেল হসপিটাল যারা ওয়ার্কার, ডক্টর, নার্স, ক্লিনার এবং অন্যান্য যারা, তাদেরকে এই প্রোটেকশন। আমরা মানুষ, সাধারণ মানুষ যেতে পারি, আমরা হ্যান্ড গ্লাভস পরতে পারি, আমরা মাস্ক পরতে পারি, আমরা দরকার মাথায় ক্যাপও পরতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা প্রত্যেকেই যদি একেবারে রাস্তায় ঘুরি, একটা মতো হয়ে গেল, পিপিই নিয়ে আমরা হাঁটছি, অথচ আমরা বলছি ডাক্তাররা নাকি পিপিই পাচ্ছে না, কিন্তু তো সাধারণ মানুষ পিপিই পরে বসে আছে। এই জন্য আমি মনে করি যে আমাদের ডাক্তারদের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, যাতে তারা হসপিটালে তারা স্বাভাবিকভাবে তারা কাজ করে। বাংলাদেশে কিন্তু 10,000-এর বেশি, বাংলাদেশে কত পাওয়া গেছে? 10,000-এর বেশি আপনার করোনা ভাইরাসের যে পজিটিভ, এবং মারা গেছে কিন্তু 200-র নিচে। ইংল্যান্ডের চেয়ে মাশাআল্লাহ, আমেরিকার চেয়েও, জার্মানির চেয়ে বাংলাদেশ অনেক ভালো আছে। অনেক আগেই তারা লকডাউন করছে। আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ সেফ হয়ে যাবে, কারণ বাংলাদেশের মানুষ অনেক সচেতন। হয়তো গ্রামে সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, খেটে খাওয়া মানুষগুলো হয়তো অনেক ক্ষেত্রে তারা নিয়ম নীতি মানছেন না, তারা কাজ করার জন্য পাগল হয়ে গেছেন, কারণ তার পেট চালাতে হবে। এত কিছুর পরও আমি মনে করি বাই দ্য টাইম বিদেশে যে গবেষণাগুলি চলছে সেটার অর্থ, যেটার রেজাল্ট কিন্তু বাংলাদেশে গিয়ে পৌঁছবে, আমরা বিদেশ থেকে যেটা লক্ষ্য করছি। বাংলাদেশের যে আরো মৃত্যুর হারও বাড়ে, এর মধ্যে দেখবেন এখান থেকে অনেকগুলো মেডিকেশন নিয়ে, আমেরিকায় যেটা হয়েছে দেখেছেন, একটা মেডিসিন যেটা প্রমাণ হয়েছে যেটা দিয়ে অনেক কাজ হতে পারে, এই ধরনের বাই দ্য টাইম বাংলাদেশে চলে যাবে রেজাল্টটা। এই জন্য আল্লাহর রহমতে আমার মনে হয় না আমরা যেটা বিদেশ থেকে ফিল করি যে বাংলাদেশে এরকম অন্তত গণহারে মৃত্যুটা হবে না। কিন্তু তারপরও এই আত্মবিশ্বাস নিয়ে বসে থাকলে হবে না, মানুষকে সচেতন থাকতে হবে। আমরা যেটা এখান থেকে আমরা আমাদের আত্মীয় স্বজনকে বলি, প্রবাসী হিসেবে আমাদের অভিজ্ঞতায়, যে করোনা এমন একটা জিনিস, এটা কখন কার মধ্যে ঢুকে এটা কেউ বলতে পারে না। এটা এত একটা ক্ষুদ্র একটা জিনিস, এটা একটা সুই লাগায় নাকি 1 মিলিয়ন করোনার ভাইরাস আপনি সেখানে বসাতে পারেন খালি চোখে, এবং মাইক্রোস্কোপ দিয়ে সেটা দেখা যায় না। কাজে বাংলাদেশের মানুষ বলেন আর ইংল্যান্ডের মানুষ বলেন, আমরা যদি মনে করি যে মৃত্যুর হার কমে গেছে আর বাংলাদেশের 200 বেশি মারা যায়নি, আমরা যদি হাল ছেড়ে দিই আর আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করি, একে অপরকে যদি হেল্প না করি, তাহলে আমাদের এই যে বিদেশ থেকে যে হেল্প গুলো আমরা পাঠাচ্ছি, এত কষ্ট করতেছি, আমাদের যে সরকার যে কষ্ট করছে, প্রত্যেকটা দল গিয়ে যেটা রিলিফ ওয়ার্ক করতেছে, সবকিছু ব্যর্থ হয়ে যাবে যদি কয়েক হাজার মানুষ সেখানে মারা পড়ে। আমাদের প্রবাস থেকে আমরা সেভাবেই দেখি। আর ডাক্তারদের ব্যাপারে আমি বলবো যে দেখুন, বাংলাদেশে আমার আব্বা একজন ডাক্তার ছিলেন, আমি ছোটবেলায় আমি দেখেছি আমার আব্বা বসন্ত রোগীকে চিকিৎসা করতে যাচ্ছেন, কিন্তু আমার আম্মা হয়তো চিন্তিত থাকতেন, কিন্তু কখনো না করতেন না, আমরা কখনো না করতাম না। কিন্তু উনি আত্মবিশ্বাস ছিল যে আমি তো ডাক্তার, এইসব রোগ ব্যাধি সবকিছু আমার থেকে দূরে থাকবে, আমি মানুষকে রক্ষা করার জন্য যাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবে। সে আত্মবিশ্বাস ছিল। কলেরা রোগীকে দেখতে গেছেন। তা আমি মনে করি যে আপনারা ডাক্তার, আপনারা যদি যারাই আপনারা মৃত্যুবরণ করছেন, তারা আমাদের জন্য জাতীয় বীর, আমাদের হিরো। ইংল্যান্ডে দেখুন যারা মারা গেছে, আমরা কত সম্মান তাদেরকে করতেছি, নার্স থেকে শুরু করে, ক্লিনার থেকে শুরু করে, ডাক্তার থেকে সবাইকে। আপনারা আমাদেরকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য আপনারা রিস্ক নিয়ে যাচ্ছেন। আপনাদের জন্য আমরা দোয়া করছি, এবং আপনারা আমাদের প্রতি দায়িত্ব পালন করছেন। আপনারা আমাদের জাতীয় বীর, দেশে দেশে আপনারা জাতীয় বীর। কাজে এটা কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না, আপনাদের স্যাক্রিফাইস করতে হবে। এটা একটা মুক্তিযুদ্ধের মতোই, যেখানে আপনি মানুষ বাঁচাতে যাবেন। তবে আরেকটা কিছু আমি মনে রাখি, বলি যে বিদেশ থেকে যে সাহায্যগুলো যাচ্ছে, আমি যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলি, অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো একটা সাহায্য পাঠিয়ে দিলাম, কিন্তু আমরা চিন্তা করছি না ওই সাহায্যটা কোথায় যাচ্ছে। দেখা গেল একই জায়গায় হয়তো আমি দেওয়ার কতক্ষণ আগে আপনি এমপি সাহেব দিয়ে গেছেন, এমপি সাহেব দেওয়ার আগে মেয়র সাহেব দিয়ে গেছেন, মেয়র সাহেব দেওয়ার আগে চেয়ারম্যান দিয়ে গেছে, চেয়ারম্যান দেওয়ার আগে ডিসি সাহেব দিয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে পাশের আরেকটা এলাকায় মানুষ, সেখানে তার কোনো খাবার দাবার নাই, সেখানে কেউ সাহায্য নিয়ে যায়নি। সাহায্য নিয়ে যাচ্ছেন কোথায়? আপনি যেখানে ক্যামেরাম্যান যাচ্ছে, যেখানে আপনার ফটো জার্নালিস্ট যাচ্ছে সেখানে। আর ফটোগ্রাফি করার জন্য দেখা যাচ্ছে একটা বিশাল একটা প্রবণতা, এগুলো আমরা দেখে দুঃখ পাই। এটা এমন একটা সময়, আপনি আমি যে কোনো সময়, আজকে আছি কালকে নাই, করোনা আক্রান্ত হতে পারি। দয়া করে এইসব অভ্যাসগুলো ছেড়ে আমরা যদি কোনো প্রচার প্রচারণা ছাড়া মানুষকে হেল্প করতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এই মুহূর্তে। সেটা হচ্ছে সময়ের দাবি। নিজের বিবেকের কাছে সবচেয়ে ক্লিয়ার থাকলে হবে। আমরা বিদেশে থেকে এই জিনিসগুলো যখন লক্ষ্য করি, আমাদের কাছে খারাপ লাগে। এবং শেষ পর্যায়ে আমি আরেকটা কথা বলবো, প্রবাস থেকে মানুষ সবসময় যেতে থাকবে, এখানে মানুষ আটকা পড়ে গেছে। এখন কেউ
প্রবাসে বেড়াতে যাওয়ার, হলিডে করার জন্য, কেউ আত্মীয় স্বজনকে দেখার জন্য এখন কেউ চিন্তা করছে না। বাংলাদেশ থেকে এখানে খুব সহজে আগামী কয়েক মাসের মধ্যে মানুষ আসবে বলে মনে হয় না, বেশি এখান থেকেও যাবে না। কাজে একটা ট্রাভেলিং এর ক্ষেত্রেও ডিস্টেন্সও মেনটেন করা হবে। আপনি ইচ্ছা করলে প্লেনের টিকিটও আগের মতো পাবেন না, এবং টিকিটের দামও বেড়ে যাবে, অত্যন্ত একটা মন্দা আসবে। কাজে আমাদেরকে এখন অত্যন্ত সংযত হতে হবে। আমরা হয়তো আত্মীয় স্বজন একজন আরেকজনকে না দেখবো, সেরকম দীর্ঘদিন হয়তো একটা গ্যাপও হয়ে যেতে পারে, মেন্টালি সেটা রেডি থাকতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের সাহায্যগুলো যেন আমরা ঠিক টাইম মতো আমরা পৌঁছতে পারি, আমরা মানুষের কাছে পৌঁছতে পারি। আর প্রবাসে এত কষ্টের মধ্যেও আমি অত্যন্ত প্রশংসা করি যে যেখানে আসেন না কেন, বিশেষ করে ইউরোপে যারা আছেন, দেখেন ইটালি থেকে বাংলাদেশে সাহায্য পাঠিয়েছে, লন্ডন থেকে সাহায্য পাঠাচ্ছে, আমেরিকা থেকে পর্যন্ত বাংলাদেশে সাহায্য পাঠাচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা দেশকে কত ভালোবাসলে সেটা পারে, তার নিজের জীবন ঝুঁকির মধ্যে তারপরেও সে করছেন। সেই জন্য আমি বাংলাদেশে যারা আছেন, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সাধারণ মানুষ, দর্শক যারা আছেন, বলবো প্রবাসীদেরকে কিন্তু আপনারা আগে যেভাবে অনেকে অপমান করেছেন এই ভাইরাসটা নিয়ে, এটা কিন্তু অত দুঃখজনক। প্রবাসীরা কিন্তু এটার জন্য দায়ী নয়, দায়ী হচ্ছে সাধারণভাবে ইন্টারন্যাশনাল একটা ট্রাভেলিং তো থাকবেই, বিভিন্নভাবে এই জিনিসটা আসতে পারে। ছাত্ররা লেখাপড়া করতে যায়, সেখান থেকে আসা যাওয়া করে, আমাদের বৈদেশিক প্রতিনিধিরা যাচ্ছেন, ডিপ্লোমেটরা যাচ্ছেন, ব্যবসায়ীরা যাচ্ছেন, এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, বিভিন্নভাবে এটা ভাইরাস ছড়াতে পারে। শুধুমাত্র প্রবাসীদেরকে দয়া করে টার্গেট করবেন না। জনাব ব্যারিস্টার মনোয়ার হোসেন, আমাদের সময় খুব অল্প সময় বাকি আছে আমাদের। আপনার কাছ থেকে আমি আরেকটি তথ্য জানতে চেয়েছিলাম যে সেখানে আপনার যুক্তরাজ্যের যে সকল প্রবাসী বাংলাদেশিরা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, সেক্ষেত্রে তাদের মৃতদেহ দেশে প্রেরণ সম্পর্কে সেখানকার বাংলাদেশের দূতাবাস থেকে কিরকম সাড়া পাচ্ছেন আপনারা? না, এখন এটার প্রশ্ন আসে না। এখন কোনো ডেড বডি বিদেশে হ্যান্ড ওভার করার প্রশ্ন আসে না, এবং সেরকম কেউ চেষ্টা করছে বলে আমি জানি না। এবং এক্ষেত্রে এমবাসি কি রোল পালন করলো না করলো এটা খুব একটা মুখ্য না, কারণ নিয়মটা হচ্ছে এখন কেউ মারা গেলে এটা তার আত্মীয় স্বজনের মধ্যে কমিউনিকেট করে, এটা ফিউনারেল যে কোম্পানি আছে যারা এগুলি সৎকার করে তাদেরকে দেওয়া হবে, সেখান থেকে সরাসরি একটা কবরস্থান চলে যাবে। আপনার আত্মীয় স্বজন থেকে মিনিমাম সহ 5 জন যেতে পারেন, বাইরে থেকে অন্যকে দেখতে পারেন, দূরে থাকতে পারেন, কিন্তু যারা যা অংশগ্রহণ করবে 5 জন। সেই পরিস্থিতি আমি মনে করি যখন লকডাউনটা উঠে যাবে একটু উন্নত হবে। তবে ডেড বডি বিদেশে বাংলাদেশে পাঠানো, এটা নিয়ে এখন কেউ চিন্তাই করতে পারছে না। এখন এখানেই কিভাবে ডেড বডি টাইম মতো দাফন করা হবে, এটাই হচ্ছে বড় হেডেক। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার জনাব মনোয়ার হোসেন। আমি জনাব আবুল বশির, আপনার কাছে একটু ফিরে আসি। আপনি তো সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ। সেখানকার যে সকল প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করে আসছেন, আসলে যখন রমজান মাস আসে সেক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা একটা আশার বাণী দেখেন যে রমজান মাসে বেশ কিছু তারা ব্যবসা বাণিজ্য করে বেশ কিছু টাকা উপার্জন করবেন এবং দেশে যে প্রিয়জন তাদের মধ্যে পাঠাবেন। সেই ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা যে ব্যবসা বাণিজ্য করে আসেন, তারা কিরকম পরিবেশে আছেন, কিরকম অবস্থায় আছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা, একটু যদি শেয়ার করেন। আসলে আপনি জানেন লকডাউন পর থেকে এখানে সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। তো ইমিডিয়েট আপনার সকাল 5টা থেকে বিকেল আর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যা খাদ্যদ্রব্যের দোকানগুলা খোলা আছে, এবং এতে করে যারা আপনার গ্রোসারি শপে আছেন যাদের, ওরা হয়তো কিছুটা কাজকর্ম করে যাচ্ছেন, আর না হলে এখানে সবাই লকডাউনের মধ্যে বেকার অবস্থায় আছেন। আসলে পরিস্থিতি এমন একটা অবস্থানে যে আসলে কেউ এখানে ভালো নেই, এবং পরিস্থিতি প্রেক্ষাপটে এখানে সবাই বেকার। এবং আমি মনে করি যদি এই অবস্থায় আর কিছুদিন থাকে, তাহলে আমি মনে করি করোনা নয়, মানুষ ক্ষুধার্ত ভাবেই এখানে অনেক লোক মারা যাবেন। আমার আজকের যে কন্ডিশন, আজকের যে পরিস্থিতি এখানে দাঁড় হয়েছে। আর আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে স্কুল ব্যাপারটা, যেহেতু আগে আপনি আমাকে স্কুলের ব্যাপারটা নিয়ে বলতে বলেছেন, সেই স্কুলের ব্যাপারটা নিয়ে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে স্কুল চেয়ারম্যান এবং স্কুল যে পরিচালনা পর্ষদ আছেন, ওনারা আপনি জানেন এই ভীষণ সংকটের মাঝেও অনলাইনে বাচ্চাদের ক্লাস করাচ্ছে। আমি একজন অভিভাবক, আমি দেখছি ওনারা খুব আপনার এত সংকটের মাধ্যমেও বাচ্চাদেরকে অনলাইনে ক্লাস করছেন। এই যে ক্লাস করছেন, তারা স্কুলের যে শিক্ষা যাতে
থেমে না থাকে, বাচ্চারা যাতে বাচ্চাদের শিক্ষা এগিয়ে যেতে পারে, এই জিনিসগুলো পরিচালনা পর্ষদ দেখছে। আমি মনে করছি যে আসলে আমি সব জায়গায় বলি, এবং আজকে বাংলা টিভির মাধ্যমে আবারও আমি শেষ একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অন্ততপক্ষে 6 মাসের জন্য হলেও এই স্কিল গুলাকে একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুদান দিয়ে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করবে, এবং অভিভাবকরা চান যে এখানে যাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং বৈদেশিক প্রবাসী কল্যাণমন্ত্রী এবং দূতাবাস যাতে হস্তক্ষেপ কামনা করছেন এখানকার অভিভাবকরা। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আবুল বশির। আমি ডাক্তার আহমেদ সাইদ, আপনার কাছে একটু আসি। আপনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে যদি কোনো টিপস আপনি দেন, তাহলে আশা করি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, বাংলা টিভি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন। আপনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে আপনার কোনো টিপস? ধন্যবাদ কিবরিয়া ভাই। মূলত টিপসের ব্যাপারটা কিছু না, এটা হচ্ছে যে সবাই জানেন, আপনারা যে কথা বারবার বলা হচ্ছে, স্টে হোম, ঘরে থাকুন এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করুন। এবং বারবার যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং আমাদের যে বিভিন্ন মিডিয়াতে যে নিউজগুলো আসছে, যে বারবার যে তাগাদাগুলো দেওয়া হচ্ছে, যে সিমটম গুলো দেখা দিলে, সর্দি কাশি জ্বর, এই সিমটম গুলো দেখা দিলে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যান। প্রবাসী বিশেষ করে যারা এখানে ওয়ার্কার যারা আছেন, মিল ফ্যাক্টরিতে কাজ করছেন, লেবার ক্লাসের লোকজন আছেন, ব্যাচেলর সিঙ্গেল এখানে যারা থাকছেন, তাদের প্রতি একটা অনুরোধ, আপনারা সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করুন। যে কোনো সিমটম দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন, এবং অহেতুক বাইরে ঘোরাঘুরি করা, অহেতুক একজনের সাথে আরেকজন মেলামেশা করা, রাস্তাঘাটে আড্ডাবাজি করা। এখন লকডাউন রিলিজ হয়েছে 9টা থেকে 5টা, তার অর্থ এই নয় যে আপনারা খুব স্বাভাবিকভাবে আগের মতো অবস্থান করে দল বেঁধে বাইরে ঘোরাঘুরি করবেন। আমার একটাই অনুরোধ, আর এর মধ্যে যাদের জ্বর সর্দি কাশি হচ্ছে, আপনারা দয়া করে বাইরে ঘোরাঘুরি করবেন না। এবং আরেকটা প্রবণতা এখানে এখন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে সিমটমকে হাইড করা। কারো জ্বর হলে সে কিন্তু তার বাইরের পাশে যারা একই রুমে যে থাকছে, ওকে কিন্তু বলছে না তার শরীরটা খারাপ। তার সর্দি হলে সে বলছে না আমার গলা ব্যথা করছে, আমার কাশি হচ্ছে। এটা হাইডিং টেন্ডেন্সি। এটার কারণটা আমরা যেটা দেখতে পারলাম, সেটা হচ্ছে ওর যদি সর্দি কাশি হয়, ওকে রুমের অন্যরা কিন্তু সরাসরি ওকে বলছে তুমি রুম ছেড়ে দাও। এ ধরনের কিছু সিচুয়েশন তৈরি হয়েছে। মাঝরাতে 3টার সময় রুম থেকে ওকে বাকিরা মিলে বের করে দিয়েছে, এবং সারা রাত সে বাইরে থেকে সকালবেলা আমাদের কাছে এসেছে। এরকম সিচুয়েশন আমরা দেখেছি আসলে। তো মূলত এই বিষয়গুলো, যে সোশ্যাল ট্যাবুগুলো আছে, সেগুলা কিন্তু ওভারকাম করতে হবে। কেউ যদি এরকম সর্দি কাশি সিমটম দেখা দেয়, আমি প্রবাসীদের বলবো, আপনারা ওকে আলাদা না করে দিয়ে ওকে সহযোগিতা করুন। কিভাবে ওকে হসপিটালে পৌঁছানো যায়, কিভাবে ওকে ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া যায়, তাকে সেই সহযোগিতাটা করুন। তাকে আপনারা দূরে ঠেলে না দিয়ে নিজের ডিস্টেন্স মেনটেন করে ডাক্তারের পরামর্শ নেওয়ার ব্যবস্থাটা করুন। এটা কি খুবই জরুরি, কারণ এই জিনিসটা যতই কেস বাড়ছে, ততই কিন্তু এই ধরনের টেন্ডেন্সি আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে। তো এখানে যে সোশ্যাল আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ ডাক্তার আহমেদ সাইদ আপনাকে। আমি সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি শুধু যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন, ব্যারিস্টার জনাব মনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিয়াদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আবুল বশির, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে এবং সকল শ্রোতাদের মাধ্যমে উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আমাদের বাংলা টিভি ফেসবুক পেজে আমরা পরবর্তী সময় দেখতে পারবো, এবং আজকে আমরা অনেক সুন্দর আলোচনা করেছি, এবং এটি ধারাবাহিকভাবে চলবে। জনাব আবুল বশির, আপনি যে অনেকগুলি বিষয় তুলে নিয়ে আসছেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ, আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই সকল বিষয়গুলি তিনি খুব সুন্দরভাবে দেখবেন। এবং যুক্তরাষ্ট্র থেকে যে অনেকগুলি ইনফরমেশন আমরা পেয়েছি, যা আমাদের জানা ছিল না, আমরা ওনার মাধ্যমে অনেকগুলি ইনফরমেশন জানতে পেরেছি। এবং সেই সাথে ডাক্তার আহমেদ সাইদ, আপনিও বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আমি আশা করি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশে এবং বিদেশে সারা পৃথিবী জুড়ে যে সকল প্রবাসী বাংলাদেশিরা যেখানে রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক উপকৃত হবেন। এবং সেই সাথে আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করুক, আমাদেরকে আমরা আবার সেই ফিরে আসবো আমাদের সেই সোনালী দিনে। সেই প্রত্যাশা রেখে আজকে আমরা এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের এই বাংলা টিভির
প্রবাস লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমার বাংলা টিভি পরিবার পক্ষ থেকে, বাংলা টিভি প্রবাসী সৌদি আরব বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার পথ প্রদর্শক জনাব সৈয়দ সামাদুল হক স্যার, যার হাত ধরে আমি বাংলা টিভিতে আসা। স্যারের দীর্ঘের কামনা করছি, সেই সাথে বাংলা টিভির সকল কলা কৌশলী এবং সকল স্টাফদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সবাইকে। তো ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী সময়ে আমরা সবাইকে জানিয়ে দেব এবং আমাদের সকল বিষয়ে আমরা একে অন্যের সাথে শেয়ার করব। তো এই বলে আমরা আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি করব আর কি। তো আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমাদের সাথে আজকে আরো দুজন যুক্ত হওয়ার কথা ছিল, হয়তো ওনারা অন্য কোনো কারণে আসতে পারেননি। আমি ডাক্তার সাইদ, যেটি আপনি বলেছেন যে রিয়াদের যে চিকিৎসক ডাক্তার কাজী মাসুদ, তিনি শারীরিকভাবে অসুস্থ। দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করুক, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক, এই কামনায় করে আমি শেষ করছি আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ খুদা হাফেজ। খুদা হাফেজ।